হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সকলকেই জানাই শুভ দীপাবলি এবং ছট পুজোর শুভেচ্ছা। আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আজকের ২৭ নম্বর এপিসোডে পূর্বার পাঠানো ঘটনার পরবর্তী এবং অন্তিম পর্বে আপনাদের শোনাতে চলেছি। আগের এপিসোডে আমরা জানিয়েছি পূরবীর মাসি এবং মেশো তাদের জীবনের প্রথম দিকে সাঁইথিয়ায় তাদের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। সেই ঘটনার সাক্ষী ছিলেন সেই এলাকারই এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি। সেই ব্যক্তি তাদের জানিয়েছিলেন এই অলৌকিক ঘটনার পিছনে ঘটে যাওয়া অতীতকালের এক পাপের ঘটনা। সেই ঘটনাটাই আজ আপনাদের শোনাতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক সাঁইথিয়ার হানাবাড়ির অন্তিম রহস্য। তবে তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। শুনবে তোমরা? শুনতে চাও আমার আর আমাদের সাথে এই গ্রামে ঘটে যাওয়া পাপের ঘটনা? তবে শোনো। এই বলে বয়স্ক ব্যক্তি শুরু করে তার জীবনের ভয়ের একটি ঘটনা। ঘটনাটি সেই ব্যক্তির দুই ছেলে শান্টু, বাবলু ও তাদের সাঙ্গপাঙ্গদের পাপের ঘটনা। সত্যি বলতে গ্রামের লোক খুব একটা পছন্দ করতো না তাদের, বিশেষ করে সেই শান্টুকে। শান্টু আর বাবলু দুজনেই এলাকার এক বাজারে মাছ বিক্রি করত। সকালে পাশের গ্রামের ভেড়ি থেকে মাছ এনে বিক্রি করত সেই বাজারে। তবে তাদের আরেক পেশাও ছিল, যেটা শুরু হতো রাতের অন্ধকার ঘন হওয়ার পর। তারা দুজনেই ছিল নামকাটা ডাকাত, আর তাদের দলের সহপাঠী ছিল কিছু সাঙ্গপাঙ্গ। গ্রামের লোকজন সবটা জানলেও তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থার কথা ভাবতে পারেনি। তাদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বুকের পাটাটুকুও ছিল না। তবে শান্টু ও শান্টুর দলের লোকেরা সেই গ্রামের তেমন কোনো ক্ষতি করেনি, হয়তো সেই কারণেই লোকেরা কিছু বলতো না। তবে গ্রামের লোকেরা মনে মনে তাদেরকে একেবারেই সহ্য করতে পারতো না। আজ ওই গ্রাম, কাল হয়তো অন্য কোনো পথ চলতি পথিকে ডাকাতি হওয়ার কথা হামেশাই তাদের কানে এসে পৌঁছত। তবে ঘটনা ও তথ্য প্রমাণের অভাবে পুলিশ কোনো কিছু ভাবেই বলতে পারতো না শান্টুদের, আর গ্রামের লোকেরা তো ভয়ের কারণেই কিছু বলতো না। এইভাবেই চলছিল দিনকাল। এই করতে করতে কালী পুজোর সময়ও এসে পড়ে। গ্রামের মধ্যে শুরু হয় কালী পুজোর উৎসব। অনেকেই গ্রামের বাইরে কাজের জন্য থাকতো, তাই সবাই ফিরে আসে কালী পুজোর উপলক্ষে। ঠিক তেমনই গ্রামের এক ব্যক্তি মণ্ডলবাবুর মেয়ের বিয়ে করে চলে যায় হাওড়ার একটি শহরে। কালী পুজোর উপলক্ষে সেই মেয়ে ও তার হাজবেন্ড দুজনেই গ্রামে আসার কথা ভাবে। গ্রামেও ফেরা হবে, আর কালী পুজোর পরে ভাইফোঁটাটাও কাটানো যাবে ভাইয়ের সাথে। সেই রকম প্ল্যান করেই তারা রওনা দেয় তাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামে আগে থেকেই জানিয়ে দেয় তারা ফিরছে। তবে তাদের লাউতর গ্রামে তারা তাড়াতাড়ি ফিরে আসতে গেলে একটি শর্টকাট রাস্তা ধরে আসতে হতো। প্রথমেই ব্রিজের ওই পারে মেন রাস্তায় বাস থেকে নেমে সেই পুরনো ধ্বংসাবশেষ বাড়ির পর্যন্ত এসে ছোট নৌকো ধরে এই পারে আসলেই তাদের বাড়ি। ঠিক এইভাবেই তারা দুজনে বাড়ি আসার কথা চিন্তা করে এবং সেইভাবেই তারা আসতে থাকে। তবে রাস্তার ধারে বাসটি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার দরুন অনেকটা সময় তাদের পথেই নষ্ট হয়ে যায়। কি আর করার, সন্ধে নাগাদ বাস থেকে তারা নদীর পাড়ে নামে এবং জোর করতে হাঁটতে শুরু করে তাদের বাড়ির উদ্দেশ্যে। তখন মণ্ডলবাবুর মেয়ে তখন তার স্বামীকে বলে ওঠে, ওগো তাড়াতাড়ি চলো না, রাস্তাটা যে ভালো না, এই দিকে না নেমে আসলেই ভালো হতো। আজ বোধ হয় রাস্তাটা সামনে দিয়ে গেলেই ভালো হতো। দ্রুত পায়ে তারা দুজনেই এগোতে থাকে। ঠিক তখনই কালো মেঘের মতো তাদের সামনে উদয় হয় সেই পুরনো প্রাসাদ প্রমাণ বাড়িটা। সেই বাড়ি দেখলেই শরীর শিউরে ওঠে। সেই দিকে আর না তাকিয়ে তারা নদীর দিকে এগোতে থাকে নৌকোর খোঁজে, দেখে কোনো নৌকো আছে কিনা। কিন্তু হায়, ফেরি যে নেই। শেষ নৌকোটা বোধহয় চলে গেছে। মাথায় হাত পড়ে যায় দুজনের। তখন তারা ডাকাডাকি শুরু করে ওই পারে কোনো মাঝি থাকলে নৌকো নিয়ে আসার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কই গো মাঝি, ও মাঝি আছো নাকি? এদিকে আসো, নদী পার হবো যে। ও মাঝি, মাঝি ভাই, কেউ আছো? তাদের সেই চিৎকার কিন্তু মাঝির কানে পৌঁছয়নি, কারণ সে নৌকো
ঘাটে বেঁধে নিজের বাসায় ফিরে গিয়েছিল অনেকক্ষণ আগে। তবে তাদের চিৎকার শুনেছিল এই পাড়ের অনেকেই। মণ্ডলবাবু শুনতে পেয়েছিল মেয়ে জামাইয়ের এই গলা। শুধু এই পাড়ের লোক নয়, ওই পাড়ের সেই পুরো বাড়ির ভেতরেও ঘাপটি মেরে পড়ে থাকা সান্টু ও তার দলের লোকেদের কানেও এসেছিল তাদের গলা। তাদের গলার আওয়াজ শুনে ওই ভাঙা বাড়ি থেকে বেরিয়ে আসে সান্টু বান্টু ও তাদের দলবল। তাদের এমন মূর্তি দেখে দুজনেই আঁতকে ওঠে। মণ্ডলবাবুর মেয়ে বলে ওঠে, এ কি সান্টুদা, তোমরা এখানে যে? বাবলুদা তোমরা? মণ্ডলবাবুর মেয়ে জানতো তাদের কার্যকলাপ, তারা কতটা পাষণ্ড সেটাও জানতো। ভয়ে ভয়ে নিজের স্বামীর হাতটা সে চেপে ধরে। আর হঠাৎ সান্টু বলে ওঠে, কি রে ফুলটুসি, দাঁড়া দাঁড়া, এই রাতে কোথায় চললি? বাপের বাড়ি? তা বেশ বেশ, ভালোই তো হয়েছিস দেখতে। এইটা আবার তোর সাথে কে? কোথা থেকে ধরে আনলি? মালটাকে তো আগে দেখিনি। মণ্ডলবাবুর মেয়ে বলে ওঠে, ও আমার হাজবেন্ড, বাড়ি ফিরছি, আমাদের যেতে দাও। তো জানা, কি আটকেছে তোদের? কিন্তু যাবি কি করে? মাঝি বেটা তো পালিয়েছে। সে আমরা দেখে নিচ্ছি, কিছু একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা বেশ, তোর গরম এখনো কমেনি দেখছি। তুই আগেও আমাদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছিস। আজ তোকে হাতের কাছে পেয়েছি, যা যা গয়না এনেছিস সব দিয়ে যা, নয়তো আমি নিজেই খুলে নেব। আর এটা হচ্ছে আমাদের ট্যাক্স। সবাই তখন হেসে ওঠে সেই তালে। তখন হঠাৎ করে মণ্ডলবাবুর জামাই বলে ওঠে, মুখ সামলে কথা বল শান্টু না ফান্টু, অনেকক্ষণ ধরে আবোল তাবোল বলে যাচ্ছিস। শান্টু তখনই তার কথা হঠাৎ রেগে গিয়ে বলে, আরে শালা, এত গরম, মার শালাকে, মার মার, মেরে হাত পা ভেঙে জলে ভাসিয়ে দে, আর এটাকে আমি দেখছি। এই বলে চড়াও হয় তাদের উপর। মণ্ডলবাবুর জামাইয়ের হাত পা ভেঙে আর মেয়েটিকে প্রায় ধাক্কা দিয়ে সমস্ত গায়ের গয়না কিনে নিতে থাকে শান্টু। মাটিতে মেয়েটি পড়ে সেন্স হারিয়ে ফেলে। দূর থেকে নদীর ওই পারে দাঁড়িয়ে মণ্ডলবাবু নিরুপায় হয়ে সব দেখতে থাকে আর চিৎকার করতে থাকে, ছেড়ে দে, ছেড়ে দে ওদের, ওরা বাড়ি এসেছে, ওদের ছেড়ে দে শান্টু, বাবলু সব নিয়ে নে, ওদের ছেড়ে দে বাবা, ওদের ছেড়ে দে। শান্টু বলে, ওই দেখ, দূর থেকে বুড়ো সব দেখছে আর চিৎকার করছে, শালা বুড়োর এনার্জিও আছে বটে, কত চিৎকার করছে, ছাড় ছাড়, আর মারতে হবে না, সব পেয়ে গেছি, আজকের কাজ হয়ে গেছে, চ এবার বেরোতে হবে। তখনই মণ্ডলবাবুর জামাই কাতরাতে কাতরাতে বলে ওঠে, শান্টু, শান্টু তুই ভালো করলি না, আমি তোদের সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না, আমি পুলিশের লোক আছি, আমার গায়ে হাত দিয়ে ভালো করিসনি, তোরা কেউ বাঁচবি না। ব্যাস, এটাই ভুল করে বসে মণ্ডলবাবুর জামাই। তখন জামাইয়ের কথা শুনে সবাই ঘুরে দাঁড়ায়, শান্টু ও তার দলবল। শান্টু বলে বসে, আরে শালা, এলো তো পুলিশের লোক আছে বটে, এটাকে ছাড়া যাবে না তো, এটা বেঁচে গেলে তো আমাদের মরতে হবে। এক কাজ কর বাবলু, উড়িয়ে দে দুটোকেই। বাবলু তখন বলে, দাদা, ব্যাপারটা ঠিক হবে কি? এইসব তো আমরা চট করে করি না, একবার ভেবে দেখো। চুপ শালা, যা বলিস তাই কর, উড়িয়ে দে দুটোকেই। তার কথা মতো তারা দুজনকে গুলি করে মেরে দেয়। দূর থেকে মণ্ডলবাবু সমস্তটা দেখে, আর বেশ কিছু লোকও দেখে তাদের সাথে। মণ্ডলবাবুর মেয়ে ওর জামাইয়ের ডাকাতের দলে সে বট গাছের নিচেই তাদেরকে ফেলে রেখে তাদের গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঠিক যেখানে তোমার বউ মাঝে মধ্যে আগুন জ্বলতে দেখেছিল, ঠিক সেইখানেই। মণ্ডলবাবু তো কাঁদতে কাঁদতে জলে ঝাঁপিয়ে পড়ে, তিনিও জলের তোরে ভেসে যায় অন্যদিকে। কয়েকজন তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিলেও আর খুঁজে পায় না। মা মরা মেয়ে তার বাবা আর ভাইয়ের সাথে দেখা করতে আসছিল, কিন্তু তাদের এই পরিণতি হবে কেউ কল্পনাই করতে পারেনি। তারপর এই গ্রামে গোটাটাই ছেয়ে পড়ে পুলিশ আর পুলিশে, কিন্তু কোথায় কে, কোথায় শান্টু বা বাবলু, কেউ কোথাও নেই। পুলিশ কিচ্ছু না পেয়ে গ্রামের কিছু যুবককেই তুলে নিয়ে যায়, কিন্তু আসল দোষীরা সবাই পলাতক।
গোটা গ্রামের লোকজন তখন ফুঁসছে, সামনে পেলেই শান্টু আর বাবলুকে শেষ করে ফেলবে। কিন্তু তারা বেপাত্তা। বেশ কিছু দিন পরে এলাকার কিছু ঠান্ডা হলেও এক রাতে গ্রামের লোকজন হঠাৎ কোনো কলরবে তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে। তখন সবাই খেয়াল করে ঠিক ময়ূরাক্ষী নদীর ওই পারে সেই পুরনো বাড়িটির সামনে আগুন জ্বলছে এবং চিৎকার করে কিছু লোকজন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে হচ্ছে। কেউ কেউ নদীর জলে ঝাঁপ দিচ্ছে প্রাণে বাঁচার জন্য, কেউ আবার স্রোতের টানে ভেসে যাচ্ছে। সবাই সন্দেহ করে এরা আর কেউ না, শান্টুর দলের লোকজন। কিছু পরে এই পার থেকে যখন লোকজন নৌকো নিয়ে যায় ওই পারে, গিয়ে দেখে হ্যাঁ, শান্টু আর তার দলের লোকজন মরে কাঠ হয়ে পড়ে আছে। দু একজন তো জলে ভেসেই গেছে। সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে তাদের এই পরিণতি দেখে। পাশ থেকে একজন কাতরানোর আওয়াজ শুনে সবাই ঘুরে যায় তার দিকে। জলে আধডোবা অবস্থায় একটি অর্ধগলিত দেহ কোনো রকমে কেঁচোর মতো নাড়াচাড়া করছে। সবাই তখন তার পাশে যায়। প্রথমে তার এই রূপ দেখে কেউ তাকে চিনতে না পারলেও পরে বুঝতে পারে এটা সেই শান্টুর ভাই বাবলু। একদম বেগুনের মতো পুড়ে গেছে। সবাই বুঝতে পারে এ আর বেশিক্ষণ টিকবে না, তাই তাকে আর না ঘেটে লোকজন মধ্যে একজন বলে, এইসবের পেছনে কারণ কি, কি করে হলো বাবলু এসব? বাবলু তখন কষ্ট করতে করতে বলে, আমরা আমরা একটু শুয়েছিলাম, আগুন জ্বালিয়ে তার পাশে শুয়েছিলাম, নেশাও করেছিলাম খানিকটা। কি করে যে কি হয়ে গেল। বাড়ির ভেতরে ছিল আমাদের কাজের জন্য ড্রাম ভর্তি ডিজেল। কে যে কিভাবে ছুঁড়ে মারে সেই ড্রাম আগুনের মধ্যে, কেই বা ছুড়বে। সবাই তো ঘুমাচ্ছিলাম, সব কটাই তো মরে কাঠ হয়ে গেছি। মা গো, ও মা, আর পারছি না, আমায় বাঁচাও। মন্ডলের মেয়ে মেরেছে আমাদের। হ্যাঁ, ওই মেরেছে। ওর গলার আওয়াজ শুনেছিলাম আমরা আজ, সবাই শুনেছিলাম, কেউ বিশ্বাস করেনি। ওই মেরেছে, আমাকে বাঁচাও তোমরা। আহ মা, মরে গেলাম। ও মরে গিয়েও শান্তি পায়নি, আমাদের উপরও বদলা নিতে এসেছে। এই বলতে বলতে বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকজনের মধ্যে কেউ কেউ বলে, বেশ হয়েছে, পাপ বাপকেও ছাড়ে না। আর মাল ঝোলকে আবল তাবল বলছিল, নিজেরাই মারামারি করে আগুন লাগিয়েছে, এখন উল্টো পাল্টা বলছে হয়তো। এক কাজ করো, এই বাবলুটাকে জলে ভাসিয়ে দাও, আর ওই কটাকে এখানে পড়ে থাক, শিয়াল কুকুরে ছিঁড়ে খাক ওদের। এটাই ওদের শেষ পরিণতি, এটাই হওয়া উচিত ওদের সাথে। দিয়ে তারপর লোকজন সেই রকম কথা অনুযায়ী বাবলুকে জলে ভাসিয়ে দেয় এবং ফিরে আসে এই পারে। কিন্তু সবকিছুই পরিণতি ঘটলেও একটা সমস্যা লেগেই থাকে। অনেকেই মাঝে মধ্যে লক্ষ্য করে ওই পারে রাত বিরেতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন লেগে যায় সেই গাছটির নিচে, এবং কারা যেন নৃত্য করে বেড়ায় সে আগুনটিকে ঘিরে। মাঝে মধ্যে আগুন ভেসেও চলে আসে নদীর মাঝ বরাবর। লোকেদের মধ্যে কানাঘুষো তৈরি হয়, তাহলে কি সত্যি বাবলু যা বলছিল তা ঠিক? কেউ কেউ তো মহিলার তীব্র চিৎকার ও কান্নার আওয়াজ অবধি শুনেছিল। অনেকেই ভয়ের দাঁত কপাটে অবধি লাগিয়ে পড়ে। যদিও এই পার দিয়ে আর কখনো কেউ আর এদিকে আসেনি, তো কেউ কেউ নেহাত বিপদে পড়লেও তাকে এই রাস্তা দিয়ে আসতে হয়েছে এবং এই বিভীষিকার সম্মুখীন তাদের হতে হয়েছে। কাউকে কখনো অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে, কাউকে তো নদীর উপরে ভাসতে অব্দি দেখা গেছে। ভাগ্য ভালো তখন নদীতে মাঝি ছিল, সেই বাঁচিয়েছে অন্তত 3 থেকে 4 জনকে। এইভাবে চলে যাচ্ছে বাবা আমাদের এখনকার এই অভিশাপ। তোমাদেরকে আমাদের প্রথমেই বলে দেওয়া উচিত ছিল এই ব্যাপারটা, কিন্তু কিভাবে বলি নিজের ছেলেদের এই কুকীর্তি, তাই বলতে পারিনি। তবে আমি আর এরকম হতে দেব না। আমি জানি ওখানে শুধু মণ্ডলবাবুর মেয়ে নয়, ওখানে আর সবার অতৃপ্ত আত্মার বাস রয়েছে। আমি খুব শীঘ্রই আমি আর গ্রামের কিছু ব্যক্তি গয়ায় গিয়ে তাদের নামে শান্তি দিয়ে আসবো আত্মার। যতই হোক ছেলে তো। এই বলে ব্যক্তিটি কাঁদতে শুরু করে। এই ছিল আজকের সাঁইথিয়ার হানাবাড়ি সিরিজের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ঘটনাটি পাঠিয়েছে পূরবী সাঁইথিয়া থেকে।
আশা করি ঘটনাটি পছন্দ হয়েছে আপনাদের। আগের পর্বটি না শুনলে চট করে শুনে ফেলুন আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তবে আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন ভৌতিক চিঠি।